নমস্কার, আমি মানসী চলে এসেছি আপনাদের সামনে নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। প্রত্যেক পর্বের মতো এই পর্বেও আমাদের সঙ্গে আছেন চারজন বিশিষ্ট অতিথি এবং আছে একটা ইন্টারেস্টিং টপিকে তো পরে যাব, তার আগে অতিথিদের সঙ্গে আলাপ করে নেওয়ার পালা। আমার একেবারে বাঁদিকে আছেন। নমস্কার, আমি সৃজিতা মুন্সি, আসছি দমদম থেকে। একটু নিজের সম্বন্ধে দু একটা কথা। আমি হেলথ ডিপার্টমেন্টে চাকরি করি, ক্লারিক্যাল জব করি। আর আমি বিয়ে হয়েছে আমার 3 বছর হতে যায়। আর কি করো চাকরির সঙ্গে? চাকরির সাথে সাথে আমি করি অভিনয়, মানে এই অভিনয় জগতেই আমার ভালোবাসাটা রয়েছে। আচ্ছা, তার পাশে? নমস্কার, আমি বিউটি বিশ্বাস, আমি আসছি নদিয়া থেকে। আমি এবছর বিএসসি কমপ্লিট করলাম। আমি ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে থেকে বড় হচ্ছি, সেই কথাই আপনাদের কাছে বলতে এসেছি। ওলে বাবালে বাবালে। এবার নমস্কার, আমি সোমা দাশগুপ্ত চ্যাটার্জি, আমি আসছি গড়িয়া থেকে। দু একটা কথা নিজের সম্বন্ধে। আমি ফ্যাশন ডিজাইনার, আর এখন রিসেন্টলি আমি টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছি অ্যাজ এ ডিজাইনার হিসেবে, কস্টিউম ডিজাইনার হিসেবে। বাহ, ভেরি গুড। আমার তার পাশে? নমস্কার, আমি জয়িতা চক্রবর্তী, সন্তোষপুর থেকে এসেছি। নিজের সম্বন্ধে একটু কিছু বলো। আমি হোম ডেলিভারি করি আর একটা বিজনেস করি, জুয়েলারি বিজনেস, লেডিস গার্মেন্টস, এগুলোর বিজনেসও করি। সেটা গলার লকেটটা দেখেই বুঝতে পারা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তো চারজনের পরিচয় জেনে ফেললাম, একটু একটু কথা শুনে ফেললাম, বাকি কথা গল্পের সঙ্গে সঙ্গে এগোবে, তার সঙ্গে উঠে আসবে কিছু সত্যি, যে সত্যি ভালো লাগবে, যে সত্যি শুনে কষ্ট হবে, যে সত্যি শুনে খারাপ লাগবে, আবার যে সত্যি আমাদের ইন্সপায়ার করবে। তার আগে চলে যাই আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে জয়েন্ট ফ্যামিলি ভার্সেস নিউক্লিয়ার ফ্যামিলি, একান্নবর্তী পরিবার ভার্সেস আপনি কপনি, তাই তো? সব কিছু ভালো আছে, সব কিছুর মন্দ আছে। জয়েন্ট ফ্যামিলি মানে যে শুধু ভালো তার কোনো খারাপ নেই এমনটা নয়, আবার একার ফ্যামিলি মানে যে ভীষণ খারাপ তার কোনো ভালো নেই তাও নয়। তবু একটা তো তর্ক চলছে সে আদি অনন্তকাল থেকে, সেইটা নিয়ে আজকে এদের কিছু অভিজ্ঞতা আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি সব আগে চলে যাব সৃজিতার কাছে। সৃজিতা, তোমার ছোটবেলা কেমন ছিল? আমার ছোটবেলায় আমি, বাবা, মা, বোন আর একই বাড়িতে কাকা কাকিমা, ভাই, এক ভাই, আমার ছোট কাকা ছোট কাকিমা, বোন তখনও হয়নি, আমি একটু বোন আমার থেকে অনেকটাই ছোট, প্রায় 10 বছরের ছোট, মানে আমার ছোট কাকার মেয়ের কথা বলছি। দাদু, তুমি, তারপর তোমার এক খুড়তুতো ভাই, তারপর তোমার এক খুড়তুতো বোন। হ্যাঁ, না আমার নিজের বোনও আছে। তোমার নিজের বোন? আমার নিজের বোন, চারজন, আমরা 4 ভাই বোন। আমার বাবা বড় ছেলে। এবার যা হয়, বিয়ের পরে সমস্যার সৃষ্টি হয় বেশ কিছু। আচ্ছা। তারপরেও চলছিল। এরপর আমার মানে মেজো কাকার বিয়ে হয়, এরপরে ভাঙনটা হয়েছিল আর কি। তার আগে অবধি এক হাঁড়ি? তার আগে অবধি এক হাঁড়ি ছিল। এরপরে ভাঙন যখন হলো তখন আমি বেশ ছোট। হ্যাঁ, ঠাকুমা দাদু বেঁচে। এবারে বিষয়টা এটাই হতো যে আমি চলে যেতাম, মানে এই দোতলায় ঘর, একতলায় আমার মেজো কাকার ঘর, ওপরের তলায় ছোট কাকার ঘর। তো যাই হোক, আমি কি করতাম না, মা আমি যাব কাকিমার কাছে, মা বলতো যা। তো যাই হোক, এরকম ভাবে একটা বুঝতে পারতাম আমরা আলাদা আছি ঠিকই, বিভিন্ন কিছু ম্যাচ করছে না বলে, কিন্তু কোথাও গিয়ে না খুব মিস করছি আমার ভাইটাকে। আমি খুব, তখন আমার বোন হয়নি, আমার মেজো কাকার যে ছেলে সে আমার পরে আর কি, তো খুব মিস করছি। ভাই অন্ত প্রাণ, আমরা মানে ও দিদি অন্ত প্রাণ ছিল, তো এই ব্যাপারটা ছিল। এবং এরকম ভাবে তারপর ছোট কাকারও বিয়ে হয়, আমরা আলাদাই ছিলাম বেশ কিছু বছর। আমার ঠাকুমা আর দাদু যখন, ঠাকুরদা আর কি, যখন মারা যান, তখন আমি তো বড় সবার থেকে, ভাই বোনদের থেকে। আমি বললাম যে ঠাকুমা দাদু তো চলে গেছে, আমার মানে দাদু আগে চলে গেছেন, তারপর ঠাকুমা। তো আমি তখন বলি যে ঠাকুমা দাদু চলে গেছে, তো কোথাও গিয়ে তোমাদের এই অমিলটা হয়তো ওনারা কষ্ট পাবেন, তোমরা মিলমিশ করে থাকো। এখন যেটা হয়, হ্যাঁ একসাথে রোজ খাওয়া হয় না, কিন্তু ওকেশনালি আমরা একসাথে খাওয়া দাওয়া করি। মানে আবার সে একেবারে ছিঁড়ে যাওয়াটা হিট করেছে। হ্যাঁ, সেটাই। এটা তুমি করেছো? এটা আমি করেছিলাম। খুব ভালো কথা। তারপর তোমার বিয়ে হলো। তারপর আমার বিয়ের পর কি হলো? বিয়ের পরে সেখানেও একটা বিষয়, আমার শ্বশুর শাশুড়ি। বিয়ে হলো কি নিউক্লিয়ার ফ্যামিলিতে না জয়েন্ট ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি।
আমরা চলে যাব একটুখানি বিউটির কাছে। বিউটি, তোমাদের কি জয়েন্ট ফ্যামিলি? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলি থেকেই বড় হচ্ছি। জয়েন্ট ফ্যামিলি কে আছেন বাড়িতে? বাড়িতে আছেন আমার মানে বাবা কাকারা 4 ভাই 1 বোন, আমার একটা পিসিমণি আছেন। আমার বাবা সবার থেকে বড়, মানে সেই হিসাবে আমি বাড়িতে সবার থেকে বড় মেয়ে। সবাই মিলে খুব ভালো কাটে, মানে বাড়িতে যদি কেউ যদি কোথাও বেড়াতে যায় তখন মানে সবাই মিলে একসঙ্গে রান্না হয়। মানে দাদু মারা যাওয়ার আগে পর্যন্ত সবাই মিলে একসাথে থাকতাম। এখন দাদু মারা যাওয়ার পরে মানে একটু ভাঙন ঘটেছে, যার কোনো আলাদা হয়ে গেছে। মানে এখনো তাও ঠাকুমা বাবা যখন ছোট, বাবা কাকারা তখনই মারা যান। ও মানে মাথার ওপর থেকে গুরুজনরা সরে যাওয়ার পর সবাই একটু একটু নিজের মতো। মানে দাদু মারা যাওয়ার পরেও প্রায় 1 বছর মতো আমরা একসাথে ছিলাম। ওই একই বাড়িতে থাকো সবাই? হ্যাঁ, সবাই একই বাড়িতে থাকি। কেউ গেলে বুঝতে পারবে না যে মানে আমরা তাই সবাই সবার সঙ্গে গল্প আড্ডা মজা, হয়তো খাওয়াটা যে যার ঘরে ঢুকে খেয়ে আসছো, তারপর আবার আর বাড়িতে যখন কেউ বেড়াতে যায় তখন মানে খুব খারাপ লাগে, মানে বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে বাড়ি কেউ যখন বেড়াতে চলে যায় তখন বাড়ির বড় মেয়ের খুব খারাপ লাগে। বেড়ানোটা বেশ একসঙ্গে হলে ভালো হতো না? মোট কজন থাকো এখন? 14 জন। 14? বাপরে, আমার বাড়ি এরম ছিল এক সময়, 17 জন একসঙ্গে থাকতাম আমরা। এবেলা 17, ওবেলা 17, একটা ছোটখাটো অনুষ্ঠান। এইগুলো ভেঙে গেলে খুব মন খারাপ হয়ে যায় না? সেটা আমি নিজেকে দিয়ে বুঝি। আচ্ছা বিউটি, বাকি গল্প পরে করবো, একটু অন্যদের গল্প শুনে নিই। সোমার কি ছোট থেকেই জয়েন্ট ফ্যামিলি না নিউক্লিয়ার? না, আমার গল্পটা একটু আলাদা। যেরকম আমার ছোটবেলায় বাবা মায়ের মানে ডিভোর্স হয়ে যায়, সেপারেশন হয়, ডিভোর্সই হয়ে যায়। তো আমি আর ছোটবেলাটা সম্পূর্ণ কেটেছি, ছোটবেলা কেন সম্পূর্ণই আমার কেটেছে আমার মামার বাড়ি থেকে। আমি একদম আমার মামার বাড়ি ওরিয়েন্টেড, একদম আমি পুরোপুরি ওরিয়েন্টেড। এবং আমার মামার বাড়ি এখনো পর্যন্ত জয়েন্ট ফ্যামিলি এক হাঁড়ি। মানে দারুণ ব্যাপার। হ্যাঁ, কতজন? আমাদের আগে ছিল 16 জন, এখন আপাতত 7 জন। আর সেই জায়গায় মানে আমার ছোটবেলাটা একটা অদ্ভুত ধরনের, কেননা আমার মা ছিল সবার ছোট, আর সেই জায়গায় মায়ের সবার আগে বিয়ে হয়। তাই ভাই বোনদের মধ্যে হলে আমি সবার বড়। মানে সকালবেলায় যখন ঠাকুর আসতো, রান্না ঠাকুর, এবার উনি রান্না করে যেতেন, সে তো বিশাল বিশাল হাঁড়ি করা, যেরকম হয় 16 জনের ফ্যামিলি, তো নর্মালি রাত্রিবেলাটাই দেখার মতো যখন ঠাকুরমশাই রান্নার ঠাকুর আসতো। এরকম 30 রুটি হতো, খুব হই হইতে কেটেছে, কেননা রাত্রিবেলায় মোটামুটি 11:30, 12টা, মানে আমাদের মামার বাড়ি খুব হই হইয়েছিল, মানে সবকিছুতেই মানে অত্যধিক বাড়াবাড়ি। যখন ধরুন একটা ঘরের মধ্যে কারোর সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, 7-8 জন ঘরে উপস্থিত, এক এক করে বলে তো 7-8 জনের মতামত একসঙ্গে প্রকাশ করছে, কেউ কিছু বুঝতে পারছে না। মানে এটা মানে প্রত্যেক দিনের একটা অশান্তি, লাস্টে একটা কিছু হলো কমেডি শো রেগুলারের, এটাকেই বলে প্যান্ডেমোনিয়াম। হ্যাঁ, কিন্তু একটা জিনিস ছিল যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সবাই যে যার সার্ভিস বলুন, ব্যবসা বলুন, সবকিছু করার পর বড় মামার হাতে, মানে দিদা তখন অসুস্থ, বড় মামার হাতে সমস্ত কিছু ধরে দিয়ে দিত। মানে ব্যাপারটা হলো, আর কিন্তু এখন যেরকম না হয় না যে মানে জিজ্ঞেস করা বা কি লাগবে বলো, কত দিতে হবে বলো, সবচেয়ে বড় কথা কি কি খাতে আমি দেবো বলো, কি খাতে তুমি দেবে বলো, ওসবের কোনো ব্যাপারই ছিল না। মানে মামা যা খরচ করছে সবাই, এবং যে 100 পাচ্ছে সেও দিচ্ছে, যে 10 পাচ্ছে সেও দিচ্ছে, এবং সবাই হাত খরচও পাচ্ছে তার থেকে, মানে মামাই দিচ্ছে হাত খরচ। মানে এই জিনিসগুলো না সত্যি, মানে ছোটবেলাটা হারিয়ে গিয়ে তারপরে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমি যে ফ্যামিলিতে এলাম, সেখানে এক ছেলে, বাবা মা, সেটা নিউক্লিয়ার ফ্যামিলি। প্রথম বিশ্বাস বিভৎস কষ্ট হতো। মানে ওই যে হই হই গম গম ব্যাপারটা, একদম। আর আমার শ্বশুর মশাই বলুন, শাশুড়ি মা বলুন, দুজনেই খুব চুপচাপ। না, এই পরিবারকে তুমি নিজে সিলেক্ট করেছিলে? হ্যাঁ, মানে তাহলে তো কিছু বল না, ওই জন্য আমি বিশেষ একটা কিছু বলতে পারছি না, কিন্তু তা হলো মানে ওনারা না ভীষণ শান্ত প্রকৃতির মানুষ, মানে শ্বশুর মশাই, শাশুড়ি, ইভেন আমার হাজবেন্ডও, মানে আমার সাথে ঝগড়া যা হয়, কিন্তু ওটা না হলে কি করে হয়, কিন্তু সেটাও খুব আস্তে ধীমে গতিতে, মানে হয় না, মানে ওটা তো ঝগড়াই না, একা আমি চেঁচাই,
মানে ওই রকম। ওরকম ঝগড়া করতে হলে আমি মরে যাব। আমি যদি ঝগড়া মানে যে আই 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 ঝগড়া না হয়, আমি তো মরে যাব। শোনো, আমার মনে হচ্ছে তুমি এই কাজটা ঠিক করছো না। তাহলে আমাদের এইভাবে ওই এক লাইন বলবে, তার মধ্যে আমার 100 লাইন বলা হয়ে যাবে। তো করতে করতে এখন কি হয়েছে, শ্বশুর মশাই চলে গেছেন, আমার মেয়ে হয় 2011-তে, 16 বছর আমার বিয়ে হয়েছে। শ্বশুর মশাই চলে গেছেন 2014-এ। তারপর আরো ফাঁকা হয়ে যায়, আরো ফাঁকা হয়ে যায়। কিন্তু এখন না, মানে আমি এত অত্যধিক বকি, এত গলার ভয়েস আমার, মানে নিজেই নিজেকে সঙ্গ। হ্যাঁ, মানে না, নিজেকে সঙ্গ এখন দিতে হয় না, এখন আমার শাশুড়ি মা সঙ্গ দেন, মানে অভ্যস্ত হয়ে গেছে বলে। হ্যাঁ, উনি বলে পাল্টে ফেলা গেছে। ওরে বাবা, এই তো বিশাল ক্ষমতা। হ্যাঁ, তারপর আমার মেয়ে, ভয়ঙ্কর ক্ষমতা। তারপর আমার মেয়ে আমার থেকেও বেশি কথা বলে। তো সুতরাং এখন অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ঘরে ঘরে এরকম বৌমা। যাই হোক, আমাদের গল্প চলবে, আড্ডা চলবে, আমরা অনেক অনেক গল্প শুনবো, অনেক অনেক আড্ডা মারবো, অনেক অনেক সত্যি আপনারা জানতে পারবেন। জয়িতা, তোমার কাছেও আসবো এক্ষুনি, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা ব্রেক। আমাদের ব্রেকের সময় হয়ে গেছে, আর আপনারা তো খুব ভালো করে জানেন ব্রেক হলে কি করতে হয়। ওই দেখো, কিছু বলছে না। আরে ব্রেক হলে টিভির সামনে থেকে নড়তে নেই, টিভির সামনে এরম করে বসে থাকতে হয়। কারণ ব্রেক হলে আমি ফিরে আসবো এদের সবাইকে নিয়ে, আরো অনেক গল্প, অনেক মজা, অনেক আড্ডা নিয়ে। আর সেই জন্য আপনারা থাকবেন, কোথাও যাবেন না। আমি এক্ষুনি আসছি নিয়ে গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। নমস্কার, ফিরে এলাম ব্রেকের পর নিয়ে গল্প সঙ্গে সত্যি আর জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমরা আড্ডা মারছি কি নিয়ে? জয়েন্ট ফ্যামিলি ভার্সেস নিউক্লিয়ার ফ্যামিলি, একান্নবর্তী পরিবার ভার্সেস আপনি গোপনি। তিনজনের গল্প শোনা হয়ে গেছে, বাকি আছে জয়িতা। জয়িতা, তোমার কাছে যাই, সবার আগে বলো নিজের ছোটবেলার কথা, কিরকম পরিবারে বড় হয়েছো? ছোটবেলাটা আমার খুব আনন্দে কেটেছে। আমি নিউক্লিয়ার ফ্যামিলিতেই বড় হয়েছি, কিন্তু ওটার নাম মাত্র নিউক্লিয়ার ফ্যামিলি, মা, বাপি, আমি, দাদা। কিন্তু মামার বাড়িতে ছুটি হলেই, যখনই স্কুলে ছুটি হতো তখন মামার বাড়িতে যাওয়া, তারপরে ঠাকুমা, দাদু, পিসি, কাকা সবার কাছে যাওয়া, শুধু নামমাত্রই আমার নিউক্লিয়ার ফ্যামিলি। কিন্তু ওখানে গিয়ে পুজোর ছুটি, গরমের ছুটি বা স্কুলে ছুটি পড়লেই সঙ্গে সঙ্গে গিয়ে ঠাকুমার কাছে, ঠাকুমা নানান রকম খাবার করে দিত। ঠাকুমা, দাদু, আমার কাকা। কোথায় থাকতেন ঠাকুমা? আমার ঠাকুমা থাকতেন হচ্ছে বাটানগরে। তোমরা এখানে? হ্যাঁ, আমরা এখানে। কিন্তু আমার বাপি বজবজ পোস্ট অফিসের পোস্টমাস্টার ছিলেন। বাপি আবার বজবজে থাকতেন। ঠাকুমা, দাদু, পিসি, ছোট পিসি আমাদের কাছে থাকতো, এখানে আসতো। আর বাপিকে আমরা খুব কম পেয়েছি, কিন্তু মামার বাড়ি আর ঠাকুমা, দাদু, পিসি এদেরই বেশি পেয়েছি। বাপি শনিবার দিন আসতো, রোববার দিন চলে যেত। আর মামার বাড়িতে যাওয়াটা একটা বিশাল আনন্দ, খুব ভালোবাসতো দিদা, দাদু। আমার দুই মাসি। মামার দিক দিয়ে বা মামার বাড়ির দিক দিয়ে? মামার বাড়ির দিক থেকে আমার মা বড়, আর আমার দিক থেকে আমার দাদা বড়, আমি ছোট। মানে মেয়েদের দিক দিয়ে তুমি বড়? হ্যাঁ, মেয়েদের দিক থেকে। রে ভাই, আজ সবাই বর দিয়ে, একা আমি ছাড়া। হ্যাঁ। আর মামার বাড়িতে যেতাম, দুধ জাল দিত, তো জাল দেওয়ার পরে ওই ছাঁচি যেটা হতো, দিদা কি করতো, আমি খুব ভালোবাসতাম দুধের স্বরের এটা। দিদা কি করতো, দুধ, মাদার ডেয়ারি দুধটা পুরো জাল দিয়ে যে ছাঁচিটা থাকতো সেটা চেঁচে রাখতো, চেঁচে চিনি দিয়ে আমার জন্য রেখে দিত। ওটা যে কি পাও না সেটা বলার মতন না। তারপরে বাজে দিন আমার জন্য, খুব বাজে দিন। এই সব খাবারের নাম, এই সব নস্টালজিয়া, ছোটবেলা। যাকে বলো, খুব মানে দারুণ কেটেছে। মাসিদের সাথে যাওয়া, পিসি, তারপরে ঠাকুমা যাওয়া, আচার করে রাখতো ঠাকুমা, আচার করে। মামার বাড়িতে রান্নাঘরে জালের আলমারি থাকতো। হ্যাঁ, আমার জালের বাড়িতে থাকতো। আর সেই যত মানে যে খাবারগুলো আমার খাওয়ার নয়, সেগুলো জালের আলমারিতে পুরে রাখা হতো। অবধারিত চুরি করতাম। এখন তো আর ওইসব কিছু নেই, ওগুলো কিছু নেই। এখন ঠান্ডা আলমারি খুব মিস করি, ওগুলো খুব মিস করি। আর তারপরে ডালের বড়া, আলু পোস্ত গেলেই তো দিদা ওগুলো করবেই, ওইগুলো ভীষণ ভালোবাসতাম, আর ওগুলো করতো দিদা। তারপরে বিয়ে হলো, বিয়ে তো জয়েন্ট ফ্যামিলিতে হয়েছে। আমি জয়েন্ট ফ্যামিলিতে ওখানে তাও 7 বছর ছিলাম। তারপরে আস্তে আস্তে একটু প্রবলেম তৈরি হয়ে তখন আমি চলে এলাম, ফ্ল্যাট কিনে
নিউক্লিয়ার ফ্যামিলি হলো। কিন্তু আমি আমার দুই ছেলে, আমি আমার হাজবেন্ড, দুই ছেলে এখন আছে। তারপরে এই প্রায় 5 বছর হলো আমার শাশুড়ি মা আছেন, 93 ইয়ার্স বয়স, আর আমার কাছে এসে আছেন। কিন্তু নিউক্লিয়ার হলেও ননদ দেওর সবাই আসে, আছি ভালো যোগাযোগ, হ্যাঁ যোগাযোগ আছে। তারপরে গেট টুগেদার, যেটা আমি খুব পুজো করতে ভালোবাসি, পুজোর হলেই সবাই আসে, ভোগ রান্না করি, সবাই আসে, খাওয়া দাওয়া করে, বা গেট টুগেদার একদিন রবিবার করে ছুটি হলে সবাই আসে। মানে আমি নিউক্লিয়ার ফ্যামিলি, হ্যাঁ আমরাও যাই, ওই নাম মাত্র, কিন্তু সবাই আসে ফ্যামিলি যা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, এবারে আমরা যেটায় আসবো সেটা একটুখানি, আচ্ছা জট পাকানোই বলি, আমার তো স্বভাব একটু জট পাকানো প্রশ্ন তোলা। সেটা হচ্ছে খুব পরিষ্কার একটা প্রশ্ন, উত্তর দেওয়ার সময় একটু ঝামেলা হয়। সেটা হচ্ছে কোনটা ভালো, নিউক্লিয়ার না জয়েন্ট ফ্যামিলি? সবাইকে যাব আমি বিউটির কাছে। আমি ছোটবেলা থেকে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থেকে বড় হচ্ছি, যার কারণে আমার জয়েন্ট ফ্যামিলিটা খুব ভালো লাগে, মানে কোনো জায়গায় একা থাকতে পারি না। আর যদি এরকম বাড়িতে বিয়ে হয় তাহলে তো খুব ভালো হয়। জয়েন্ট ফ্যামিলি যদি থাকে, আর যদি জয়েন্ট ফ্যামিলি বিয়ে না হয়, নিউক্লিয়ার ফ্যামিলিতে তখন গিয়ে একটু মন খারাপ লাগবে। মন খারাপ লাগবে না ওর মতো, সমাধির মতো? আচ্ছা, এই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকো, এত আনন্দ, এত মজা, এত ইয়ে, কখনো ঝগড়া দেখোনি? হ্যাঁ, এবার একসাথে থাকতে গেলে ঝগড়া তো একটু হবেই। কিরম কিরম ঝগড়া হয়? ঝগড়া হয় বলতে মানে সেমন একটা হয় না, খুব কমই হয় ঝগড়াটা। তো ঝগড়ার পরে যখন আমার মিলমিশ হয়ে যায়, তখন বেশ এই মিষ্টি সম্পর্কটা খুব ভালো লাগে। এগুলো খুব মজার লাগে। এই যে ঝগড়া ঝাঁটি, এগুলো না হলে সম্পর্কের উষ্ণতা পাওয়া যায় না। তো একদম সেই বরফের মতো ভালো আছো, আমি ভালো আছি টাইপ চলে না, বুঝতেই হবে না সম্পর্কে উষ্ণতা নেই, উষ্ণতা মরে গেছে। কন্টিনিউয়াসলি ঝগড়া হচ্ছে মানে আমরা সব ঠিকঠাক আছি, তার মানে কি না পাওয়া আছে ভেতরে। না পাওয়া মানে কি, পাওয়ার এক্সপেকটেশন আছে। যে সম্পর্কে এক্সপেকটেশন বেঁচে আছে সেই সম্পর্কটাই তো সম্পর্ক। আর যে সম্পর্কে কোনো এক্সপেকটেশন বেঁচেই নেই, সেই সম্পর্ক দেখনদারি সম্পর্ক, সে সম্পর্কে উষ্ণতা মরে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো এটা শুনে। আচ্ছা বড়দি, ভাই বোনেরা আপনার কথা শোনে? মানে আর দুষ্টুমি করে অনেক সময় পাত্তা দেয় আপনাকে বড়দি হিসেবে? এত মিষ্টি নরম একটা বড়দি, পাত্তা দেয়। মানে ওরা আপনাকে চালায় না, আপনি ওদের চালান? মানে ওরা আমাকে জ্বালায়। হ্যাঁ, আমি বলেছিলাম এত মিষ্টি একটা বড়দি কিছুতেই ওই ভাই বোনেদের চালাতে পারবে না, ভাই বোনেরাই ওনাকে চালায়। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। কি হয় বাড়িতে? গাছপালা আছে? হ্যাঁ, আমার বাড়িটা মানে একটু গ্রামের দিকে। আচ্ছা, কি গাছ আছে? গাছ, আম গাছ, পেয়ারা গাছ, তারপরে নারকেল গাছ, মানে বলতে গেলে মোটামুটি ফলের গাছ আছে কিছু। বাহ বাহ। এইবার আমি বলো দেখিনি বিউটি, এই যদি কলকাতা শহরে ইটকাঠের মধ্যে বিয়ে হয়, সেখানে শুধু শুধু বড় বড় ফ্ল্যাট, ছোট্ট একটা পায়রার খুপড়ি, ছোট না হোক বড় পায়রার খুপড়ি, আচ্ছা পায়রা না হোক ছোট পায়রার খুপড়ি বাদ দিয়ে বড় একটা বাজের খুপড়ি ইত্যাদি ইত্যাদি হলো, কেমন লাগবে? মানে এটা এখন বুঝতে পারছি, কারণ আমার মামা বাড়ি যেহেতু কলকাতার সাইডে, মানে হাওড়া লিলুয়াতে, মানে ওখানে আসলে কি হয়, আমি ঘরের থেকে সবসময় বাইরে বেরোতে পারি না। মানে এক সময় ঘরের মধ্যে ভালো লাগে, কিন্তু বিকালের টাইমটা একটু বাইরে না বেরোলে কেমন একটু লাগে, মানে দম বন্ধ মতো লাগে পরিবেশটা। এটাই হচ্ছে সমস্যা, সবার সঙ্গে থাকার, একা থাকা। তার মানে ওর কাছে কিন্তু জয়েন্ট ফ্যামিলি বেশি ইন্টারেস্টিং। বাড়িও জয়েন্ট ফ্যামিলি। ওলে বাবালি, তো জয়েন্ট ফ্যামিলির থেকেই বড় হচ্ছে, এদিকে জয়েন্ট ফ্যামিলি, এদিকে জয়েন্ট ফ্যামিলি। সেই জয়েন্ট ফ্যামিলিতে যারা বড় হয়েছে তাদের পক্ষে নিউক্লিয়ার ফ্যামিলিতে মানিয়ে নেওয়াটা খুব চাপের। আচ্ছা ঠিক আছে, সোমার কাছে তো আমরা শুনলাম, তো জয়েন্ট ফ্যামিলিতে ঝগড়াঝাটি দেখেছো? হ্যাঁ, এই রে, বিশেষ করে যেটা মানে দেওয়ার জন্য সোমা উদ্গ্রীব হয়েছে। হ্যাঁ, মানে ওটা হলো ইন্টারেস্টিং। মানে এখন আমি ভাবি মাঝে মাঝে আগেকার দিনের যে মুভিগুলো, বাংলা মুভিগুলো, সিনেমাগুলো দেখি, ভাবি যে মানে হ্যাঁ, যে মানে কত ভালো ছিলাম আমরা। মানে সেই জায়গায় আমাদের ঝগড়া হতো, অশান্তি হতো, কেননা 10 জন থাকলে যা হয় মতের মিল হচ্ছে না, এবং তখন সেই মত, যে যার মতটাকে মানে দেওয়ার জন্য, প্রাধান্য দেওয়ার জন্য মানে আপ্রাণ, এবং তখন ঝগড়া, কিন্তু ঝগড়ার মধ্যে কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল, সেটা হলো যে বড় তাকে কিন্তু কোনো রকম ভাবে আনরেসপেক্ট ব্যাপারটা, অসম্মানের ব্যাপারটা কিন্তু থাকতো না, ঝগড়া হতো।
ঝগড়া হতো, কিন্তু অসম্মানের ব্যাপারটা থাকতো না, যে মানে একটা অসম্মান করে আমি দাদার সাথে তর্ক করছি, বা আমি ইভেন আমি ছোট বোনের সাথেও তর্ক করছি, সেইটাও যে অসম্মান। আজকাল আমি দেখি তো মানে কিরকম একটা অদ্ভুত ধরনের কথাবার্তা যেগুলো আসে। আজকাল মানুষ খুব চট করে সিনিয়রদের অপমান করাটা করে ফেলছে, এবং সেটা করে বেশ গর্ব অনুভব করছে, মানে সেই ফিলিংসটাই নেই। সিনিয়রদের কিছু খারাপ লাগলেও সেটা মুখের ওপর কি ওভাবে অপমান করে বলা যায়? আর একটা জিনিস নিয়ে হতো আমাদের বাড়িতে অশান্তি, সেটা হলো নিরামিষ এবং আমিষ। এই যে খানিক আগে বলছিলেন না যে মানে ওই জালের ওই মিটসেপ, যেটা মিটসেপ বলা হতো, যেটা তো সেটা না দুটো ছিল রান্নাঘরে, দুটো সাইডে, একটা নিরামিষ একটা আমিষ। নিরামিষের বটি আলাদা, আমিষের বটি আলাদা, ফল কাটার বটি আলাদা। মানে সে যে কি প্যাথেটিক জিনিস। সব থেকে বেশি হতো আমি যখন একটা এক্সপেরিমেন্ট করতে রান্নাঘরে ঢুকতাম, কোন বটি কি করবে, কোন বটি কোন কি, ওই জন্য না দুপুর বেলায় ঢুকতাম যখন সবাই ঘুমোচ্ছে। মানে এটো কাটা কত করব, হাত ধোয়া, মানে আমি এখনো ওটা ভেবে পাই না, ভালো লাগে কিন্তু ভেবে পাই না যে মানে মনে হয় পৃথিবীর সব থেকে দ্রুততম কাজ হলো লুকিয়ে হাত দিয়ে ফেলা। না, কি বলতো, নিরামিষ থেকে আমিষে ট্রান্সফার হয়ে যাওয়া। মানে নিরামিষের বাটি যদি আমিষে ঠেকে যায় সেটা আমিষ হয়ে গেল। মানে এটা মনে হয় পৃথিবীর সব থেকে দ্রুততম একটা কাজ। একটা সাইডে ছিল যে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের পাশে খাবার ঘর, আর ওই সাইডে আর একটু এগিয়ে গেলে রান্নাঘর। কিন্তু রান্নাঘরের থেকে খাবার ঘরে আসতে গেলে ওই শেডটা ছিল না, আগেকার বাড়ি তো ওখানটায় বেশ খানিকটা একটু জল পড়তো, মানে বৃষ্টি হলে। আর প্রবলেম হলো আমরা যখন যাচ্ছি বৃষ্টির সময়, সেটা হলো আমরা ঠাকুর ঘর দিয়ে তো বেরোতে পারবো না খাওয়ার পরে, এটো হাত তো আমাদের বেরোতে হবে কিন্তু ওই বৃষ্টির মধ্যে ওই পেছন দিক দিয়ে গিয়ে কিন্তু সেখানে হাত ধোয়া, এবং সেটা কিন্তু মাইমারাও অসম্ভব ভাবে মেনে চলতো। মানে মাইমাও চাকরিজীবী ছিলেন, কিন্তু বলে কি হবে, মানে মাইমাও এসেছেন, হ্যাঁ বাড়ির নিয়ম, এবং মাইমাও অফিস সামলে ওইসব নিয়ম মানতেন না। কিন্তু না, মাইমাদেরও সবার জয়েন্ট ফ্যামিলি ছিল। আমি নর্থ ক্যালকাটার মেয়ে, এবং ক্যালকাটা তো এই ব্যাপারটা আছে, মাইমাদেরও সব জয়েন্ট ফ্যামিলি, ইভেন এখনো তারা জয়েন্ট ফ্যামিলিতেই এক্সিস্ট করছে, মানে মাইমার বাপের বাড়ির সব লোকজনরা। তো নর্মালি এটাই আমরা অভ্যস্ত। তবে ঝগড়াটা যেরকম দেখার মতো হতো, ঝগড়ার পরে যে মিনমিশটা হতো, সেদিন আমরা যখন আমাদের মানে মামার ছেলে টেলে হয়ে গেল, তখন তারা একটু বড় হয়েছে, আমি ওদেরকে বোঝাতাম আজকে ঝগড়া হয়েছে, তার মানে রাত্রিবেলায় আজকে মাটন হবে, মানে আজকে মাটন অবধারিত, মানে হবেই সেদিন মাটন হতো। মানে ওটা হলো মিলমিশের একটা মানে। আমার মামার বাড়িতে আমি দেখেছি এই ব্যাপারটা, মানে আমার 3 মামা, হ্যাঁ, এবার 3 মামার মধ্যে আমার নিজের মামা বড়, আর বাকি 2জন মায়ের খুড়তুতো ভাই। এবার 3 জনে মিলে মানে দাদুদের আলোচনার গল্প শুনেছি, আর যখন 3 মামাকে আলোচনা করতে দেখেছি, 3 মামা বসতেন এবং আমার মামা একটু চুপচাপ থাকতেন, বাকি 2 মামা হয়তো ফাটিয়ে দিচ্ছে, মানে জ্ঞান গল্প বক্তৃতা দিয়ে, কিন্তু তার প্রত্যেকের যা কিছু বক্তব্যের শেষ কথা ছিল, এসব বলে কি হচ্ছে দাদা ভাই, তুমি যা বলবে তাই তো মেনে। আমার মামা বেশি কিছু বলতেই না, আমার মামা চুপচাপ থাকতো, জানে তো মামা যা বলবে সেটাই থাকবে। এবং আমার মামা এত ভালো ছিল, এত ভালো মানুষ, যে মামা কখনো কোনো সিদ্ধান্তকে আমার দাদুরা বা দিদারা কখনো ভুল বলতে পারেননি, মানে মামা সবার কথা ভেবে সিদ্ধান্ত নিত। সেই জন্য বাকি 2 মামাও জানতো যে তারা একদম দুধ ভাত, তবু তারা বড় হচ্ছে, তাদের মত তো তাদের প্রকাশ করতেই হবে, তারা মত প্রকাশ করতো। এবং ওইটা যেটা এখানে হতো না, সেটা তারা বাইরে পাড়ায় গিয়ে আজকে বাড়িতে এটা করেছি, আজকে বাড়িতে এটা করেছি, কিচ্ছু করতো না, সব কিন্তু করতো আমার মামা। যাই হোক, আবার জয়িতার কাছে আসবো একটা ব্রেকের পর। নিয়ে নিতে হবে আমাদের আর একটা ব্রেক, কারণ আমাদের চা তেষ্টা পেয়েছে, আপনাদেরও পেয়েছে। যান, চা খেয়ে আসুন, আমরা চট করে চা খেয়ে নিই, শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বেশিক্ষণ সময় নেবেন না, আমরাও বেশিক্ষণ সময় নেব না। চলে আসছে একটা ব্রেকের পর, সঙ্গে নিয়ে গল্প, সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান গল্প, সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আমাদের টেবিলে চলে এসছে চা কফি, আমরা চা কফি খাওয়া শুরু করে দিয়েছি, নিশ্চয়ই আপনাদের চা খাওয়া হয়ে গেছে। তাহলে আমরা যাব জয়িতার কাছে। জয়িতার কাছে শুনে নি জয়িতার কেমন ছিল জয়েন্ট ফ্যামিলির ওই এইসব ঝগড়া ফগড়া ইত্যাদি।
তারপরে আমরা যাব সেই বিতর্কের আলোচনায়, পরে আসছে। চল, খুব না পয়েন্ট আছে অনেক, যা গম্ভীর মুখটা নাড়াচ্ছে না, যে খালি শুরু হোক একবার আলোচনাটা। জয়িতা, তুমি দেখতে এই ঝগড়াঝাটি তর্ক বিতর্ক? হ্যাঁ, ঝগড়াঝাটি দেখতাম, কিন্তু তখন তো ছোট ছিলাম, বড়দের ঝগড়ার মধ্যে ঢোকাটা গেলে বকা খেতাম, ওই জন্য ঝগড়াঝাটি হতো, চুপচাপ থাকতাম। কিন্তু ঠিক আছে, ঝগড়াঝাটির প্রভাব তোমাদের ভাই বোনেদের উপর পড়তো? ভাই বোনেদের ওদের মধ্যে হতো, কিন্তু আমরা ভাই বোনেরা তখন একসঙ্গে থাকতাম, আমাদের মতন আমরা থাকতাম, কারণ বড়দের কথার মধ্যে কথা বলাটা আমাদের ওখানে পারমিশন ছিল না। কথা বলার তো পারমিশন আমাদের এখনো নেই, বড়দের কথা এখনো নেই। আর আমি বুড়ো বয়সে মায়ের কাছে মার খেয়েছি, ছিল না, আর আমরা আমাদের মতন থাকতাম। কিন্তু আমাদের ভাই বোনদের মধ্যে যে ঝগড়া হতো না, সেটা খুব মিষ্টি ঝগড়া, কিন্তু ঝগড়া হতো, কিন্তু যখন কথা বন্ধ হতো না, তখন খুব কষ্ট হতো যে কখন ভাব হবে, কখন আমরা আবার একসাথে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, মোটামুটি বিউটি ছাড়া, বিউটির কপালে কি আছে এখন একটু জানে না, বিউটি নিজে জানে? এখনো ঠিকঠাক হয়নি কিছু, তাহলে কেউই জানে না। তো বাকি তিনজন যারা তোমরা নিউক্লিয়ার ফ্যামিলি, এই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছো, মোটামুটি জয়েন্ট ফ্যামিলির ফ্লেভার পেয়ে বড় হয়েছো, তারা এবার একটা কথা বলো, সেটা হচ্ছে এই সময়ের কাছে যেমন শুনলাম যে মাইমারা চাকরি করতেন, রান্না করতে হতো না, তো নিয়মকানুন সবই মেনে হাতে হাত রেখে জীবন পার করে দিচ্ছেন। আমাকে একটুখানি বলো তোমরা, যে এই যে তোমরা এখন বিয়ের পর একটা জীবন যাপন করছো, তুমি চাকরি করো, তুমি কাজ করছো, তোমরা সবাই, আর বিউটি আবার কাজকর্মের মধ্যে ঢুকবে বলে প্ল্যানিং করছো, তোমার ফিউচার প্ল্যানিং শুনবো পরে, শুনবো কিন্তু বলবে তো? ওকে, তো জয়িতা, আমাদের সৃজিতার কাছে আগে যাই। সৃজিতা তো চাকরি করছো, সংসার, জয়েন্ট ফ্যামিলি, এতখানি দায়িত্ব। আমি ছিলাম জয়েন্ট ফ্যামিলিতে, এটা এখানে বলার আছে। জাস্ট 1 বছর হয়েছে আমি আর আমার হাজবেন্ড একটা ফ্ল্যাট নিয়ে আছি। আচ্ছা, সেটা কি কোনো বিশেষ কারণ আছে? বিশেষ কারণে, চাকরি বাকরি ইত্যাদি? চাকরি বাকরি এবং পাশাপাশি আমি অভিনয় চর্চা করি, তার সাথে মানে গান, কবিতা সবকিছু এর মধ্যেই থাকতে সঙ্গে যুক্ত ভালোবাসি, আমি এর মধ্যে থাকতেই ভালোবাসি। সমস্যাটা অন্য জায়গায় হয়, ওই যে আমি প্রথমেও বলেছিলাম, এখনো বলছি, আমি কিন্তু এখনো মানে আমার নিজের মানুষদেরকে খুব মিস করি। মানে এখন যেটা হয়েছে, আছি আলাদাই, কিন্তু মানে এই যে 1 বছরের মাঝখানে, হ্যাঁ 6 মাস আমরা যেহেতু আলাদাই ছিলাম, কথাবার্তা কম হয়েছে, ঠিক কথাই, কিন্তু আবার কেউ কাউকে ছেড়ে থাকতে পারিনি। একসাথে থাকা হচ্ছে না, কিন্তু ওই ওকেশনে বা আমার অফিসের পরে চলে যাওয়া, এই জিনিসগুলো হচ্ছে। সব থেকে শনি রোববারটা সমস্যাটা যেটা হলো, আমি যখন একদম মানে বিয়ের ঠিক 1 সপ্তাহ পর থেকে, সে বিষয়টা হলো 1 সপ্তাহ পরে আমি অফিস জয়েন করলাম। আমার সম্বন্ধ করে বিয়ে না, লাভ ম্যারেজ। তো বিয়ের আগে তো বাড়িতে জানতেন তুমি চাকরি করো? হ্যাঁ, বেশ সবাই জানতেন। একটা জিনিস যেটা আমার মানে শ্বশুর মশাই, শাশুড়ি মা, তারা ভীষণ না, মানে নিজেরা যেহেতু সবাইকে নিয়ে চলেছেন, ওনারাও এটা চাইতেন যে আমরাও সবাইকে নিয়েই যেন থাকতে পারি, স্বাভাবিক এটা, ঠিক আছে। এবার আমাদের কলকাতায় বাড়ি, গ্রামেও মানে বর্ধমান নিরোলে বাড়ি আছে আর একটা, তো শ্বশুরমশাই দুটোই মেনটেন করেন, মানে এখানেও থাকেন, ওখানেও থাকেন, আর যাতায়াত করেন। শাশুড়ি মাও ওখানে থাকতেন। এবার আমার বিয়ের পরে যেটা হয়, আমাদের ঘর সংখ্যা কম বলে ওনারা গ্রামের বাড়িতেই ছিলেন। আমার পিসি শাশুড়ি ছিলেন সাথে, আমার দেওর, আমরা মানে আমি, আমার বর, আমার দেওর আর আমার পিসি শাশুড়ি, আমরা 4 জনে তখন থাকছিলাম। ননদের তো বিয়ে হয়ে গেছে। এবার যেটা হয়, আমি অফিস করে আসছি, এসে মানে একটু রেস্ট নেব, সেই টাইমটা আমি পাচ্ছিলাম না, মনে হচ্ছে একটু রেস্ট নিই। পিসির তখন সারাদিন সেও একা আছে, অনেক কথা, ঠিক আছে। এবার যদি আমি সেটা না একটু রেস্ট নিতে যাই, পিসির হয়তো মনে হলো যে আমাকে বৌমা অ্যাভয়েড করছে, ওর অহংকার, ওহো, এই বিষয়গুলো একটু হয়েছিল। আচ্ছা, তারপরে এবার যখন মানে শ্বশুর শাশুড়ি ওনারাও যখন মাঝে মধ্যে আসতেন, সব একসাথে হচ্ছে, সবই ঠিক আছে। আমার মনে হলো 2 দিন 3 দিন একটু যখন মনে হচ্ছে আমি রান্না করতে পারছি না, আমার শরীরটা খারাপ, 4 দিনের দিন মনে হচ্ছে আমার পিসি শাশুড়ি, সরি সবার সামনে এটা বলছি, উনি হয়তো রেগে যাচ্ছেন। না, তিনি তো আমাদের গুরুজন, তাদের তো অধিকার আছে আমাদের উপর রাগ করা, কিন্তু একটু ভুল বুঝে রাগ করলে তখন কোথায় যেন এটা কষ্ট, মানে আমার কষ্ট হচ্ছিল।
আমার শাশুড়ি ভালো মানে তাদেরকে ভালোবেসে ফেলেছো বলেই কষ্টটা হচ্ছে। হ্যাঁ, কষ্ট হচ্ছিল। যদি মনেই করতে তিনি আমার কেউ নন, তাহলে তার দেওয়া কষ্টে কষ্ট পেতে না তুমি। না, সেটাও ঠিক কথাই। তবে আমার শাশুড়ি মা ভীষণ মানে সহ্য ক্ষমতা ওনার প্রচুর। উনি বলতেন একটু সহ্য কর না, একটু অপেক্ষা কর, সব ঠিক হয়ে যাবে। এটা উনি বারবার বলতেন। তোমার ফরে ছিলেন, হ্যাঁ, তোমার কষ্টটা তিনি বুঝতেন। একদম তাই। তো মামুনি যখন গ্রামের বাড়ি চলে, তো আমি ফোন করে বলতাম, মামুনি আমি না পাচ্ছি না, তুমি কবে আসবে, এরকম একটা ব্যাপার ছিল। এখন সেই মামুনিকে ছেড়ে থাকতে কষ্ট হয় না? এখন যেটা হয়েছে, আমি ফ্ল্যাট নিয়েছি ঠিক 5 মিনিটের ডিস্টেন্সে। মানে আমি কি বলবো, জুতো খোলা থেকে ওই বাড়িতে জুতো পরে ঢোকা পর্যন্ত, এরকম আর কি ব্যাপার। হ্যাঁ, যেদিন যেতে পারি না ফোন আসে, কি আসবি না, পাকা বুড়ি বলে আমাকে সবাই। পিসি শাশুড়ির সাথেও ওই যে ব্যাপারটা ছিল, ঠিক কথা। কিন্তু সেদিনকে মানে খুব রিসেন্ট আমি যেতে পারিনি কদিন, তো আমাকে বলছে তুই তো আসছিস না, তোকে আর কি বলবো, বললে তো আমি খারাপ হব। মানে এই যে ইমোশন গুলো, ডিসটেন্স ক্রিয়েটস লাভ। একদমই তাই। কোনো ক্ষেত্রে এটা ভীষণ রকম ভাবে সঠিক প্রমাণিত হয় যে ডিসটেন্স ক্রিয়েটস লাভ। একদম। এই যে একদম যে সারাক্ষণ আমার পাশে আছে, তার কত খুঁত আমার চোখে পড়ছে। যেই সে আমার থেকে দূরে চলে গেল, অভাববোধ যেই তৈরি হলো, তখন আর খুঁত কিছু মাথায় থাকছে না, তখন ওই অভাববোধটাই বড় হয়ে দাঁড়াচ্ছে। একটা ছোট্ট ক্লিপ নিয়ে গেছি, তার জন্য কত আনন্দ। মানে পিসি শাশুড়ি একটা সময় মনে হতো না উনি বোধহয় আমাকে ভালোবাসেন না, কিন্তু এখন সেটা ফিল করছি। তোমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। হ্যাঁ, তুমিও দূরে এসে ভালোবাসাটা বুঝতে পেরেছো। বুঝতে পারছি। দূরে না এলে হয়তো ভালোবাসাটা বুঝতে পারতে একদম। না। জয়িতা, তোমার বলো এই বিষয়ে কি এক্সপিরিয়েন্স? তুমি বিয়ের পর এই যে একটা এরম বাড়িতে তোমার বিয়ে হলো, এত মানুষ তোমার সঙ্গে, এত আত্মীয় স্বজন, তোমার সঙ্গে কখনো কারো দূরত্ব তৈরি হয়নি? আমার তো জয়েন্ট ফ্যামিলিতেই বিয়ে হয়েছে। মানে তোমার অ্যারেঞ্জড ম্যারেজ? হ্যাঁ, অ্যারেঞ্জ। আমার খুব ভালো কাটছিল। আমি একটা স্কুলে চাকরি করতাম। এখন করো না? এখন করি না। ছাড়লে কেন? ছাড়লাম মানে ওই ওখান থেকে চলে আসার পরে ফ্ল্যাটেও আমি চাকরি করতাম, কিন্তু আমার বড় ছেলেকে কেউ দেখার ছিল না। এবং প্রত্যেক দিন সকালবেলা পুলকার যখন আসতো, আমি হাওড়ার সেন্ট অ্যান্ড স্টে স্কুলে চাকরি করতাম, এবং আমাকে অনেক দূর যেতে হতো। সকালবেলা উঠে বেরিয়ে যেতাম। আমার হাজবেন্ড বাচ্চাকে যখন স্কুলে দিত, ও কিছুতেই যেতে চাইতো না, আমি মার কাছে যাব। এমনকি ও সকালবেলায় না, যখন ওর যে কি করে ঘুমটা ভেঙে যেত, আগের দিন আমি জামা কাপড় আমি সব রান্না ঠান্না করে রাখতাম, ওকে ক্রেসে রেখে দিয়েছিলাম। ফ্ল্যাটে আসার পর ওকে ক্রেসে রেখে দিয়েছিলাম, পুলকার স্কুল থেকে ক্রেসেই ড্রপ করে দিত, তারপরে আমি স্কুল থেকে ফেরার পথে নিয়ে আসতাম। ও না কি করে যে ঘুম থেকে উঠে যেত, উঠে না ও আমার সব শাড়িগুলো নিয়ে বুকের মধ্যে এরকম করে থাকতো। না মা তুমি যাবে না, মা তুমি স্কুলে যাবে না, স্কুলে সব মায়েরা গিয়ে স্কুলে দিয়ে আসে, আমি পুলকারে একা একা যাবো না, মা তুমি স্কুলে যাবে না। আর আমার ফ্ল্যাটটা 4 তলায়। প্রত্যেকটা দিন আমি যখন স্কুল যেতাম, ও ওই 4 তলা থেকে দৌড়তে দৌড়তে আমার সাথে সাথে নিচে আসতো। দিনের পর দিন এগুলো চলতো। পুলকার এসে দাঁড়িয়ে থাকতো, ওকে টেনে হিচড়ে ওকে স্কুলে কিছুতেই গাড়িতে তোলা যেত না। আর আমার হাজবেন্ডের অফিসে দেরি হয়ে যেত, পুলকার আমাকে ফোন করে, পুলকারের যে দাদা ফোন করে বলতেন যে বৌদি আপনার ছেলের জন্য রোজ আমাদের স্কুলে দেরি হয়ে যায়, আমি পারবো না। এরকম করতে করতে আমি দেখলাম ও না কিরকম যেন হয়ে যাচ্ছিল। তা আমার হাজবেন্ড বললো, আমি তো ডাক্তার দেখালাম। ডাক্তারবাবু বললেন যে ওর এমনি কোনো প্রবলেম নেই, ওর মানসিক একটা প্রবলেম হচ্ছে, এবারে আপনি দেখুন চাকরি রাখবেন না আপনার ছেলের সাথে থাকবেন। আমার হাজবেন্ডও বাড়িতে এসে বললো যে আমি তোমাকে চাকরিটা ছাড়তেও বলবো না, এটা তোমার ওপরেই, তুমি কি করবে দেখো। কিন্তু ক্রেসেও ওরা বললো যে বৌদি কিন্তু থাকছে না। এই করতে করতে আমি দেখলাম ছেলে অসুস্থ হয়ে পড়ছে। স্কুল থেকেও আসছে, পুলকারের দাদা বলছেন, এই পাড়াতেও ওরা বলছে যে দাদা কিছুতেই গাড়িতে তুলতে পারে না স্বর্ণাংশুকে। এরকম করে আস্তে আস্তে আমি চাকরিটা ছেড়ে দিলাম। সব স্যাক্রিফাইস কিন্তু মাদের করতে হয়। হ্যাঁ, তখন কতজনই বা সেটা স্বীকার করে বলো, কি আর করেছো। আমার শ্বশুর বাড়ি ওরা যদি একটু বাচ্চাটাকে রাখতো, আমার এটাই অবাক লাগছে, তুমি ওরকম কতজনের মধ্যে তুমি ছিলে, তবু কেউ বাচ্চাটাকে ধরতেন না, একটু কোম্পানি দিতেন না। আমার মেইন আমি ওখান থেকে চলে এসেছি আরো একটা বড় কারণ ছিল, আমি তো স্কুলে চাকরি করতাম টিচার্স ডেতে, তো টিচারদেরই ওখানে যাওয়ার, টিচার্স ডে দিন আমি স্কুলে গেছিলাম কেন, সেই নিয়ে একটা টিচার্স ডে দিন রান্নার মাসি আসবে না এবং আমাকে বারণ করা হয়েছিল যে তুমি আজকে স্কুল যাবে না।
কিন্তু টিচার্স ডেতে আমি যেহেতু নার্সারি স্কুলের আমি টিচার, মানে আমি ক্লাস টিচার ছিলাম, আমার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, আমাকে সেখানে যেতেই হবে। এবার আমি বারবার বলেও ছিলাম যে আমি সকালে রান্না টান্নাগুলো সব করে রেখে যাব, শুধু ভাতটা তোমরা করে নেবে, না আমরা ঠান্ডা জিনিস খাবো না। এই করে একটা খুব রাত্রিবেলা, সেই টিচার্স ডে দিন রাত্রে একটা খুব প্রবলেম, মানে খুবই একটা বাজে ব্যাপার হলো। আমার শ্বশুরমশাই আমার সঙ্গে ছিলেন। আমার শ্বশুরমশাই মানে খুবই এই মোটামুটি রাত 8টা 8:30 থেকে শুরু হয়েছিল। আমার হাজবেন্ড ফিরতে, আমার হাজবেন্ড অনেক দূরেই চাকরি করতেন, আমার শ্বশুরমশাই সেখানে কিছু বলেননি, কারণ ওনার ওখানে কোনো কথাই ওনার খাটতো না। শুধু আমার শ্বশুরমশাই একটা কথাই বললেন যে আমার হাজবেন্ডের নাম পিঙ্কু, বললো পিঙ্কু বাড়িতে এলে আমার সঙ্গে আগে দেখা করে তারপরে ও যেন বাড়ি ঘরে ঢোকে। তো আমার হাজবেন্ডকে আমি ফোন করলাম, তা আমার ঢুকতেই আমার শ্বশুরমশাইয়ের ঘরটাই আগে ছিল। ঘরের ভেতর আমার হাজবেন্ড গেল, আমার শ্বশুরমশাই শুধু একটাই কথা, উনি ভীষণ ভালোবাসতেন আমাকে, এখন নেই উনি, কিন্তু আমার বাপিকে ছেড়ে মনে হয় আমি আরেক বাবার কাছে এসেছিলাম। উনি আমাকে, আর যখন রাত্রে খুব এই ঘটনাটা ঘটলো না, উনি এরকম বসে আছেন, আমি একটু মেয়ে করে ওনার হাঁটুর উপর মাথাটা দিয়ে খুব কাঁদছি, আর উনি আমার মাথায় হাত দিয়ে বলছে, আমার বাপির নাম হচ্ছে জীবন চক্রবর্তী, বলছে আমি জীবনবাবুকে অনেক মানে খুব বড় একটা কথা দিয়েছিলাম যে আমি ওকে আগলে রাখবো, আমি পারলাম না তোমাকে আগলে রাখতে, এলে তুমি আমার সঙ্গে করো। তারপরে আমার হাজবেন্ড এলো, আমার হাজবেন্ডকে উনি পরিষ্কার বললেন যে কাল থেকে ফ্ল্যাট দেখা শুরু কর, ওকে নিয়ে এখান থেকে তুই চলে যা, আমি তোকে বলছি ওকে নিয়ে এখান থেকে চলে যা, আমি সমস্ত শুনেছি দেখেছি যে ওর আজকে কোনো দোষ ছিল না, কোনো অশান্তি ঝগড়া কারোর সঙ্গে দরকার নেই, কাল থেকে ফ্ল্যাট দেখে তোরা চলে যা। তারপরের দিনে আমি আর ও ফ্ল্যাট দেখলাম, দেখে আমরা 1 সপ্তাহের মধ্যে 4 তলায় একটা, মানে আমরা মানে এখন আমার উঠতে খুব কষ্ট হয় 4 তলায়, তো কিন্তু ওইটা আমি কোনো চিন্তা করিনি, আমি আর ও আর আমার ছেলে আমরা চলে এলাম ফ্ল্যাটে। ভাড়া নিয়ে আছো? না, তখন ফ্ল্যাটটা লোন করে কিনেই নেওয়া হয়েছিল, এইভাবেই চলে এলাম। কিন্তু হাঁটুর প্রবলেম হলেও 4 তলায় উঠতে তো কষ্ট হয়। হ্যাঁ, এখন তো খুবই কষ্ট হয়, সেইভাবেই চলি। একটা ছোট্ট ব্রেক নিয়ে, রাগ করবেন না, এক্ষুনি চলে আসছি সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। অনেক আড্ডার মাঝখানে আমরা আছি, আড্ডার রেশ আমরা কাটতে দেবো না, আমরা এখন আড্ডা কন্টিনিউ করবো যতটুকু সময় আছে। আমরা তো আলোচনার প্রায় শেষের দিকে, মানে আলোচনা শেষের দিকে না, সময়ের প্রায় শেষের দিকে, তবু আমরা যতটুকু সময় আছে আমরা চান্স ছাড়বো না। আচ্ছা, আমার একটা প্রশ্ন মনের মধ্যে জাগছে, ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এক কথায় উত্তর দেবে, জয়েন্ট ফ্যামিলি না নিউক্লিয়ার ফ্যামিলি? এক কথায় বলতেই পারছি না। হ্যাঁ, এটাই হচ্ছে প্রবলেম, দেখি বিউটি পারে কিনা। জয়েন্ট ফ্যামিলি না নিউক্লিয়ার ফ্যামিলি? জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলি না নিউক্লিয়ার ফ্যামিলি? ফ্যামিলি। জয়েন্ট না নিউক্লিয়ার? জয়েন্ট ফ্যামিলি। ওই দেখো কি কাণ্ড, আমিও বলবো জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমি এটা তো হতে পারে না যে একটা কনসেপ্ট একদম ভালো, একটা কনসেপ্ট একদম খারাপ। নিউক্লিয়ার ফ্যামিলিতেও অনেক কিছু ভালো জিনিস আছে, হয়তো একটি মাত্র সন্তান, মা বাবা তাকে সুন্দর করে বড় করে তুলছেন, শেয়ারিং এর গল্পটা নেই, পুরোটাই দেওয়া যাচ্ছে নিজের সংসারকে, নিজের সন্তানকে, এগুলো অনেক ভালো ভালো জিনিস আছে। কিন্তু আমার এখনো যেন মনে হয় জয়েন্ট ফ্যামিলি, ওই যে ঠাকুমা দাদু জেনারেশন বাই জেনারেশন ওই যে ভালোবাসাটা, ওই ভালোবাসাটা এখন আমাদের তো সবই ভাবনা হয় সন্তান ওরিয়েন্টেড। বিউটিও সেই ধরনের এক সন্তান, বিউটির বাবা মা বিউটিকে নিয়ে সুন্দর জীবন কাটাচ্ছেন, যার জন্য বিউটির মনে হয় যে জয়েন্ট ফ্যামিলিই ভালো। তো বলো দেখি জয়েন্ট ফ্যামিলির কি কি ভালো, সোমা বলো। সত্যি বলতে কি আমার মনে হয় আমরা তো সবাই ছোট থেকে জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু মানুষ হয়েছি, আমার মনে হয় মাথার ওপর না একজন গার্জিয়ান এসে যে কোনো বয়সে অবধি গার্জিয়ান থাকাটা না খুব জরুরি থাকে। কষ্ট পাওনি কখনো? হ্যাঁ, প্রচুর কষ্ট পেয়েছি, এবং কার সঙ্গে শেয়ার করেছো? সত্যি বলতে কি কারোর সাথে শেয়ার করতে পারিনি। কি করে না, মানুষ সবসময় আসলে নিজের সঙ্গে থাকে, কি করে শেয়ার করব? আমি নিজে দেখে বিয়ে করেছি, সেই জায়গায় আমি আমার মায়ের কাছে গিয়ে বা মামার বাড়িতে গিয়ে বলতে পারবো না সেটা, কেননা তারা কষ্ট পাবে, কেননা তাদের কাছে আমি ভীষণ আদরের।
এবার সেই কথা আমি আমার হাজবেন্ডকে বলতে পারবো না, আবার হাজবেন্ডের সঙ্গে কোনো কিছু হলে সেই কথা আমি শ্বশুরমশাই শাশুড়ি মাকে বলতে পারবো না, কেন তারাও কষ্ট পাবেন যে মানে ছেলের নামে বলছি। এটা এটা ন্যাচারাল কথা, মানে যদি সব দিক দিয়ে বাঁচাতে যাই তাহলে তো চুপ করে থাকা ছাড়া, মানে এই ফেস করছি কিন্তু নিজের ভেতরের যে নিজের কষ্ট বা আমায় কেন বুঝলো না, বা এটা হয়তো সেটা আমার মায়ের বাড়ির ক্ষেত্রেও হতো যে একটু বড় হওয়ার পর যে আমি হয়তো একটা কোনো কিছু করেছি, সেটাতে আমি আমার একটা দিক ভেবে করেছি, তো সেটা বুঝলো না, সবাই মিলে যখন বলতে আরম্ভ করে তখন তো কাউকে আর বলার থাকে না, সেটা ওই মুখ বুঝে আমরা বলি, আমরা কাঁদি না, আমরা ভীষণ স্ট্রং, কিন্তু একটা টাইমে না চোখ দিয়ে জল বেরিয়েই আসে। সৃজিতা বলো, কষ্ট পাওনি? এই কারণে আমি এক কথায় বলতে পারছিলাম না। এর কারণ হচ্ছে আমি তো নিউক্লিয়ারে এখন থাকতে বাধ্য হয়েছি, কারণ কোথাও গিয়ে না আমরা হয়তো মানে নিজের স্বার্থটা এখন অনেক বেশি দেখছি। এই কারণেই মানে আমার মনে হচ্ছে আমি যদি আমি মিস করছি, এখন যখন মনে হয় যে ইস এই যে পিসির সাথে যে সময় দিতে পারছিলাম না, এখন মনে হয় এখন যদি কারোর সাথে একটু কথা বলতে পারতাম, ও তো এখনো ডিউটিতে থেকে বাড়িতে আসেনি, এই জিনিসটা হয় 1 নম্বর। 2 নম্বর আবার পরক্ষণেই মনে হয় না আমি তো গেলে আবার যদি অশান্তিগুলো তৈরি হয়, আমি যদি কাজটা মন দিয়ে না করতে পারি, আমার যদি চর্চাগুলো বন্ধ হয়ে যায়, এই কারণে আমি পুরো এরকম টালমাটাল অবস্থা আমার মধ্যে, যার জন্য আমি এক কথায় বলতে পারছি না আমি কোনটায় যে ভালো আছি আর কোনটায় যে খারাপ আছি আমি কিছুই বুঝতে পারছি না। আসলে তোমার মাত্র 3 বছর বিয়ে হয়েছে, তো তোমার আরেকটুখানি ওই আগুনে শেকা পোড়ার দরকার, এখন অতটা শেকা পোড়া তোমার হয়নি, যেটা আমরা মোটামুটি আমাদের এই জেনারেশনের না মানে ধৈর্যটা অনেকটা কম হয়ে গেছে। এটা সত্যি কথা, এই জেনারেশনের ধৈর্য অনেক কম। বিউটি তুমি এই জেনারেশনেরও নিচে। হ্যাঁ, তুমি তাহলে বুঝতে পারছো তো যে জয়েন্ট ফ্যামিলি থেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, আবার জয়েন্ট ফ্যামিলি থেকে জয়েন্ট ফ্যামিলিতে গেলেও বউ হিসেবে অনেক কিছু সহ্য করতে হয়, মেয়ে হয়ে উঠলেও কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়। তো সহ্য শক্তি বাড়াবে নাকি যুদ্ধ করবে? মানে কিছু কিছু ক্ষেত্রে যদি মনে হয় যে না জিনিসটা মানিয়ে নেওয়ার দরকার আছে তাহলে মানিয়ে নেব, আর যখন দেখবো যে না জিনিসটা আমার সাথে ভুল হচ্ছে তখন নিশ্চয়ই প্রতিবাদ করবো। হ্যাঁ, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যত দূর অবধি মানিয়ে নেওয়া তত দূর অবধি মানিয়ে নেবো, কিন্তু যেটা মানিয়ে নেওয়া নয় সেটা কিন্তু মানিয়ে নেবো না, প্রতিবাদ করব। কারণ আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হই বা আমি নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হই, আমার নিজস্ব মূল্যবোধ, নিজস্ব আদর্শ তৈরি হয়েছে, সেইগুলোকে বিসর্জন দেবো না। আমরা আমাদের অতীতে দেখেছি, আমাদের মামাসিদের, আমাদের দিদা ঠাকুমাদের, আমাদের মাইমা কাকিমা, এদের আমরা দেখেছি, ওই মায়ের পরে যারা যারা আছেন, এবার আমার মাকেও দেখেছি, কেউ কেউ সারা জীবন শুধু অ্যাডজাস্টমেন্টের দিকে পা বাড়িয়ে দিয়েছেন, যে অ্যাডজাস্টমেন্ট করলেই সংসারে শান্তি থাকবে, থাকে না। সেটা কি হয়, সেটা অ্যাডজাস্টমেন্ট হয় না, সেটা টাইপ অফ ডমিনেশন হয়ে যায়। তুমি অ্যাডজাস্ট করছো মানে এ অ্যাডজাস্ট করতে পারে, ফলে কি ডমিনেট করতেই থাকো, অ্যাডজাস্ট করতেই থাকবে, এইটা একটা ব্যাপার। তাতে কি হয়, একটা সময়ের পর নিজের ওপর অসম্ভব একটা বিতৃষ্ণা তৈরি হয়, যে আমি নিজের জন্য কিছু করে উঠতে পারলাম না একটা জীবনে, তাই তো। আর প্রতিবাদটা করতে হবে। প্রতিবাদ করতে যারা মনে করেন যে প্রতিবাদ করলে অশান্তি হয়, সাময়িক অশান্তি হয়, কিন্তু প্রতিবাদটা যদি না করেন তাহলে যেটা আপনি পাবেন না আলটিমেটলি, সেটা হচ্ছে নিজের মানসিক শান্তি। নিজেকে মানসিক অশান্তির মধ্যে ঠেলে দেবেন না। তার কারণ যেটা তখন বলছিলাম, জীবনটা কিন্তু আপনার নিজের। আলটিমেটলি আমরা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি কি আমরা নিউক্লিয়ারেই থাকি, আলটিমেটলি আমরা কিন্তু বাঁচছি নিজের সঙ্গে একা। আমি একা বাঁচছি, আমার এই একা জীবনে কিছু মানুষ আসছেন, কিছু মানুষ যাচ্ছেন, আমাকে একা চলতে হচ্ছে। কাজে সেই একলা মানুষটার সঙ্গে কোনো রকম তঞ্চকতা কিন্তু করা যাবে না, তাকে সবসময় সত্যিটা বলতে হবে, নিজের সঙ্গে নিজে ছলনা করবেন না। জয়িতা কখনো এরকম কোনো পরিস্থিতি হয়নি যে খুব কষ্ট পেয়েছো? একটা তো শুনলাম যে কি কষ্ট পেয়ে তোমাকে আলাদা হতে হয়েছে, কিন্তু ধরো এই যে এখন তুমি নিউক্লিয়ারেও আছো, কখনো কি মনে হয় যে এর চেয়ে ওখানেই থেকে গেলে ভালো হতো? হ্যাঁ, মনে হয়েছে। একদিন খুব ভোরবেলা, তখন আমার ছোট ছেলে হয়ে গেছে, বড় ছেলে স্কুল যাবে, এবারে ঘুম চোখ তো
এবার বাথরুমে ঢুকেছে, বাথরুমে যে চৌকাঠটা আছে ঘুম চোখে, ও চৌকাঠটা দেখতে পায়নি, একদম উপুর হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে আর খুব জোর আওয়াজ হয়েছে। আমি রান্নাঘরে টিফিন করছিলাম, করতে করতে এসে দেখি ওর কপালটা পুরো ফেটে গেছে, ফেটে রক্ত বেরোচ্ছে। আর আমার হাজবেন্ড ঘরে শুয়েছিল, আমি তাড়াতাড়ি চিৎকার করেছি, তখন চিৎকার করে ওকে ডাকছি যে শিগগিরই এসো, দেখো বোনের মাথা ফেটে গেছে। আর ছোট ছেলে, তখন ছেলেটা আমার ছোট ছেলে হয়ে গেছে, ছোট ছেলেটা তখন ঘরে। এবার সেই সময় আমাকে ওকে নিয়ে হসপিটালে যেতে হবে, পিআরএলএসে নিয়ে যাব। এবারে ছোটটা খুবই ছোট, তখন গল গল করে ও রক্ত বেরোচ্ছে, বড় ছেলেটা কাঁদছে বাড়িতে, আমি আর ও, এদিকে ছোট ছেলেটা একা। এবার ওকে নিয়ে তো আর হসপিটালে যেতে পারবো না, বড় ছেলেটা রক্ত পড়ছে, রক্ত ঝরছে, আর ছোট ছেলেটাকে নিয়ে যাব কি করে? শেষে পাশের বাড়িতে আমার বড় ছেলেরই এক বন্ধু মা। তখন কি করছে? বড় না, কর্তা আর আমি তোকে নিয়ে যাবো। ও হ্যাঁ, কর্তা আর আমি ওকে নিয়ে যাব। এবার পাশের বাড়ি, তখন আমি কি করব, ছোট ছেলে তো ঘুমোচ্ছে, বাড়িতে কেউ নেই। পাশের বাড়ি আমার বড় ছেলের এক বন্ধুর মা, ও আমাকে ভীষণ হেল্প করেছে। মানে আমি ওর কাছেই ছোট ছেলেটাকে রেখে আমি বেরোতাম। ওকে ফোন করলাম, ও তখন অত ভোরবেলা, ওকে ফোন করলাম, ফোন করে ও বললো তোমার অত চিন্তা করতে হবে না, তুমি গুবলুকে আমার কাছে দিয়ে যাও, তুমি নিয়ে আগে স্বর্ণাংশকে নিয়ে তুমি আর দাদা হসপিটালে যাও। ওকে ঘুমন্ত অবস্থায় বাচ্চাটাকে তুলে নিয়ে আমার হাজবেন্ড তালা লাগিয়ে বড়টাকে নিয়ে নিচে নামলো, বড় ছেলেকে নিয়ে নিচে নামলো। ওকে আমি কোলে করে, যাতে ঘুমটা না ভেঙে যায় এমন ভাবে কোলে নিয়ে ওর বাড়িতে, ওর বিছনায় গিয়ে, মানে আমি বিছনায় ওর বাড়িতেও ঢুকিনি, ওকে দিলাম, ও আলতো করে তুলে নিয়ে ওর বিছনায় শোয়ালো, শুয়ে ওকে নিয়ে ও রাখলো, আমি ও আর সঙ্গে সঙ্গে ওকে নিয়ে আমরা পিআরএলএসে গেলাম। তখন আমি ভীষণ ফিল করেছি যে আজকে যদি আমরা সব একসাথে থাকতাম, তখন আমাকে চিন্তাই করতে হতো না যে আমার ছোট ছেলেটার কি হবে, সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যেতাম। আমাকে একজন পাশের বাড়িতে ওকে রেখে, ও আমাকে এত হেল্প করেছে সব সময়। আমার মা অসুস্থ হয়ে পড়েছিল, তখন আমি ওকে রেখে গেছি, আর খুব হেল্প করেছে। ওরা এখন অন্য জায়গায় ফ্ল্যাট কিনে চলে গেছে। তখন আমি ভীষণ ফিল করেছি যে আজকে কোনো, মানে এই জায়গাটা আমাকে দেখতেই হতো না যদি আমি একসাথে থাকি। আসলে এইটাই হয়, একসঙ্গে থাকা, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা শারীরিকভাবে যদি একসঙ্গে থাকা নাও হয়, অন্তত মানসিকভাবে একসঙ্গে থাকুন, যাতে একটা ডাক দিলে আপনার পাশে আপনি অনেকগুলো মানুষকে দেখতে পান। আর আমি নিজে ব্যক্তিগতভাবে আমি খুব বিশ্বাস করি জয়েন্ট ফ্যামিলিতে। আমার যখন বিয়ে হয়েছিল একটা সময় আমাদের বাড়িতে সবাই মিলে যারা থাকতাম, সেটা হচ্ছে আমি, আমার কর্তা, আমাদের 2 ছেলে মেয়ে, তার সঙ্গে আমার কর্তার 2 বাবা মা, তার সঙ্গে আমার মা, তার সঙ্গে আমার পিসি, তার সঙ্গে আমাদের বড় ভাগ্নি, তার সঙ্গে হেল্পিং হ্যান্ড মিলিয়ে তাদের বাচ্চা মিলিয়ে মোটামুটি 20 জন। তো সেটা কমতে 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 ছাতা সরতে 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 এখন আমরা 4 জন এসে ঠেকেছি। তার সঙ্গে আমার ড্রাইভার, সে আমার সন্তান তুল্য, সেও আমাদের পরিবারের একজন, আর ওদের আয়ামাসি, সেও আমাদের পরিবারের একজন। এই আমাদের এখন পরিবার এসে ঠেকেছে। তবু আমি সত্যি কথা বলছি, একা সংসার এখন কি নেই, সেটা হলো এটা করো না, ওটা করো না, আর ভার কম, এখানে যেও না, ওখানে যেও না, আর ভার কম, এটা করতে হবে, ওটা করতে হবে না, আর ভার কম। মাথার উপর এখন গুরুজন বলতে নন্দাই বাবু আছেন, আমার বড় ননদ আছেন, তারা ভীষণ আমাদেরকে আর ছাতার মতোই ঢেকে রেখেছেন। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, অনেক সুবিধে সত্ত্বেও বাড়ি ভর্তি লোক গম গম করাটা না খুব ভালো লাগে, খুব ভালো লাগে। চেষ্টা করুন যতদিন নিজের জীবনটাকে একেবারে গমগমিয়ে রাখা যায়। তুমিও ট্রাই করো আরেকবার, মাত্র তো 3 বছর হলো, যেটা চলে গেছে সেটাকে ছেঁড়া সুতো গিট বাঁধা খুব সহজ, যদি ইচ্ছে থাকে চেষ্টা করো একবার ছিঁড়ে যাওয়া সুতোটা গিট বেঁধে দেওয়ার। বলো। এক্স্যাক্টলি, কেননা আমি এই কারণের জন্য বললাম, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই চাকরিজীবী ছিলেন, তারপরে ওনারা রিটায়ার করে যান, তারপরে তো আমাদের বিয়ে। প্রথম আমার কাজ টাজ নিয়ে যা হয় যে মানে আমি ফ্যাশনের দিকে, তাই খুব একটা যে মানে বুঝতে পারতেন না বেসিক্যালি, ওটা আমাদেরও একটু অসুবিধে হতো। তো হতে হতে তারপরে কিন্তু শ্বশুরমশাই চলে গেলেন, বাচ্চাও আমার একটু বড় হয়ে গেল। আফটার দ্যাট আমি বেশ কিছু বছর একটুখানি নেট ফ্রিল্যান্সিং করছিলাম, বাড়িতেই থেকেই করছিলাম, কেননা বাচ্চাকে ছোট, শাশুড়ি মায়েরও বয়স হয়েছে, উনি এখন তখন ভীষণ একাকিত্ব। কিন্তু তারপরে যেটা হলো যে আস্তে আস্তে যত বয়স বেড়েছে, শাশুড়ি মার এখন 77 বছর বয়স, এখন না পুরো মানে সেই বন্ধুর মতো হয়ে গেছে। মানে এইটা যে আমি নিজেকে বোঝাতে পেরেছি,
এবং তাকেও বুঝতে পেরেছি, এবং সেও যে আমাকে নিতে পেরেছে, কেননা আমার চিন্তা ভাবনা, আমার নিজের চালচলন সম্পূর্ণ আলাদা। রাত দিনের একজন আমাদের দিদি আছেন, সে খুব ভালো, সেও বয়স্ক, কিন্তু মা আছে বলে আমি নিশ্চিন্ত, মেয়ে আছে, মানে মেয়েও ঠাম্মি ছাড়া কিছু জানে না, মেয়েও ঠাম্মির একদম মানে সে যা হয় মানে এই সব দিক দিয়ে সত্যি মানে খুবই। সময় দিন প্রত্যেকটা সম্পর্কে, সময়টাই হচ্ছে সম্পর্কের সার আর জল। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আজকে এসছো, তোমাদের সময় আমাদেরকে দিয়েছো বলে আমরা কৃতজ্ঞ। তোমাদেরকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার দেওয়ার আছে, সেই উপহার তোমাদের দেবে আবরণ। আবরণ রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। আবরণের কাছে আছে বাংলা ও বাঙালির নানা শাড়ির সঙ্গে প্রাদেশিক নানা শাড়ির নানা বৈচিত্র্যপূর্ণ সম্ভার, এবং সেই সঙ্গে পুরুষদের জন্য অসাধারণ কালেকশন। সো আবরণ। আমাদের সঙ্গে চলে এসছে আমাদের টিমের মিষ্টি মেয়ে সৃজিতা, আবরণের তরফ থেকে উপহার নিয়ে। এসো, সৃজিতা তুলে দিচ্ছে সৃজিতার হাতে উপহার। ধন্যবাদ। একখানা নাও, দুখানা নিও না, একটা নাও, একটা নাও, আজকের মতো একটা নাও। এটা বিউটি। জয়িতার জন্য একটা, এবং সোমার জন্য। ভালো থাকো সবাই, ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে যুদ্ধ চালিয়ে যাও নিজেকে এবং অন্যদেরকে ভালো রাখার জন্য। তোমাদের ভালোবাসা তোমাদের সহায় হোক। আপনারাও ভালো থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে এই দিনে, এই সময়, সঙ্গে নিয়ে আমাদের প্রিয় অনুষ্ঠান, যেটা আপনাদেরও প্রিয় অনুষ্ঠান, গল্প সঙ্গে সত্যি, আর জার্নি টুয়ার্ডস ট্রুথ।